শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা আওয়ারের নিয়মিত আয়োজন বলতে চাই অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের এই অনুষ্ঠানে আমরা কথা বলি রাজনীতি, অর্থনীতি এবং প্রবাসে যারা থাকেন তাদেরকে নিয়ে, এবং তাদের ব্যক্তিগত জীবনে বাংলাদেশে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অথবা তাদের ক্যারিয়ারে যে ধরনের কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন সে কথাগুলো শুনি, এবং প্রবাসে এসে তারা এখন কেমন আছেন, কি করছেন সে তথ্যগুলো আমরা জানার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন মোহাম্মদ হায়াতুর রহমান। জনাব হায়াতুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাওয়ারের এই আজকের এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছিলাম যে প্রবাসে আপনি এসেছেন কতদিন এবং এখানে কি করছেন? আমরা প্রবাসে আসছি 8 মাস হলো। ইতিমধ্যে আমি আমি একটা কর্মক্ষেত্রে চাকরি করছি। আগামীতে ইচ্ছা আছে ব্যবসা করার। একটু সেট হতে তো সময় লাগে, সেট হওয়ার পরে হয়তো আমি ব্যবসা করব। এই আর বাংলাদেশ তো আমার নিজের মাতৃভূমি, সেখানে তো আসলে বেসিক্যালি ছেলেমেয়ের জন্যই আসা। ওখানে তো আমরা আমাদের সক্রিয় রাজনীতিতে আমরা অন্তর্ভুক্ত ছিলাম। প্রবাসে মোটামুটি খারাপ বলা যায় না, ভালোই আছি। আর যেহেতু পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ আমেরিকা, হয়তো আমেরিকা না হলে আমি আসতাম না প্রবাস জীবনে। ছেলেমেয়েদেরকেও ভবিষ্যতের কথা চিন্তা করলে বাংলাদেশে আমি একদম খারাপ ছিলাম না, ভালোই ছিলাম। যেহেতু আমেরিকা তো একটু এক্সেপশনাল, সেই ক্ষেত্রে যেহেতু আমি সুযোগ পেয়েছি এবং আমার বাচ্চা সহ আমার ফ্যামিলির গ্রিন কার্ডও হয়েছে, সেই ক্ষেত্রে আমি আমেরিকাকে চুজ করেছি এবং আপাতত এখানে আছি। আমি আমার ছাত্র জীবন থেকে আমি সক্রিয় রাজনীতি করি। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কলেজ বাংলা সরকারি বিএল বিশ্ববিদ্যালয় কলেজ খুলনা, আমি বিএল ছাত্র দলের সাবেক প্রেসিডেন্ট। আমি তার পরবর্তীতে আমার হোম জেলা মাগুরা, আমি মাগুরা রাজনীতির সাথে সক্রিয় হই এবং মাগুরার সবচেয়ে আপনি জানেন সুনামধন্য যে এমপি আলহাজ কাজী সালিমুল হক কামাল, আমি একটা পর্যায়ে তার একান্ত ব্যক্তিগত সচিব, সাথে সাথে তার রাজনৈতিক উপদেষ্টা হিসাবে আমি দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। তারপরে দীর্ঘ 15 বছর আওয়ামী লীগের শাসন আমলে আমরা একটু নিগৃহীত ছিলাম। আমার স্যার আপনারা জানেন বেগম খালেদা জিয়ার কেস পার্টনার হিসাবে দীর্ঘদিন কারাবরণ করেছে। সেই সময় আমি একটু নিজেকে আড়াল করতে, আবার অর্থনৈতিকভাবে আমি বাংলাদেশের সবচেয়ে বড় কর্পোরেট একটি কোম্পানি পাইলট কর্পোরেশন জাপানের হেড অফ সেলস হিসাবে কিছুদিন আমি চাকরি করার পরে আমি এসেছি। আমি 5ই অক্টোবরের আন্দোলন সংগ্রামে, আমি 5ই আগস্টের আন্দোলন সংগ্রামের আগে আমি সক্রিয়ই ছিলাম। তার পরবর্তী পর্যায়ে আমার স্যারকে কাজী সালিমুল হক সাহেব জামিন পেলেন, তারপরে ওনাকে জেলখানা থেকে রিসিভ করে ওনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে ওনারই পরামর্শক্রমে যে যেহেতু ইন ফিউচার তোমার বাচ্চাদের ভবিষ্যৎ আছে, তুমি ওদেরকে সেট করে দিয়ে আবার কামিং নির্বাচনের আগে তুমি হয়তো দেশে ফেরো, তখন আমরা আবার নতুন করে শুরু করব। আপনি যে আপনার এলাকায় রাজনীতি করতেন সেখানে আপনার কোনো দলীয় পদবি ছিল কিনা, এবং এখন আসলে এই যে বাংলাদেশের একটা বড় পরিবর্তন আসলো, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্রধান উপদেষ্টা, তো এই যে একটা বাংলাদেশের রাজনৈতিক বর্তমান যে পরিস্থিতি, সেই সময়ে আপনি কি ভাবছেন আসলে আপনার আপনার যে এলাকায় রাজনীতি সেখানে এখন রাজনৈতিক পরিস্থিতি কি? আমি তাহলে আপনাকে একটু অতীত বলতে হয়। মাগুরা একটি ছোট্ট জেলা হলেও তার রাজনৈতিক ইতিহাস অনেক বড়। আপনি জেনে খুশি হবেন, ব্রিটিশ আমলে সর্বপ্রথম মন্ত্রী হয় ব্যারিস্টার ব্যোমকেশ চক্রবর্তী, ওনার বাড়ি মাগুরা। তারপরে পাকিস্তান পিরিয়ডে এম এ আওয়াল সাহেব পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। সোহরাব হোসেন সাহেব মাগুরাতে বাড়ি, উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি জানেন আপনার স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্থপতির একদম সহযোদ্ধা হিসাবে আব্দুর রশিদ বিশ্বাস সাহেব এমপি ছিলেন। অ্যাডভোকেট আসাদুজ্জামান সাহেব, আপনি যেটা সহজভাবে চিনবেন, আপনাদের শেখর ভাইয়ের বাবা, উনিও 3 টার্ম এমপি ছিলেন। এবং আমার যে থানা নির্বাচনী এলাকা মাগুরা 2, এটা একটু হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে আওয়ামী লীগের প্রভাবটা অনেক বেশি ছিল একটা সময়। আপনার রাজনৈতিক কোনো পোস্ট আমি বলি, হ্যাঁ, আমি থানা বিএনপির অন্যতম সদস্য ছিলাম। যেহেতু আমি আমার স্যার যখন গ্রেপ্তার হয় আমি একটু নিজেকে আড়াল করে ফেলছিলাম। কাজী সালিমুল হক সাহেবের এগেনস্টে যখন দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাথে ওনার কারা হয়, তখন উনারই নির্দেশে আমি নিজেকে একটু গুটাই রেখেছিলাম। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি তো জানেন কাজী সালিমুল হক সাহেবের ব্যক্তিগত সচিব মানেই ওখানে রাজনীতিতে দলীয় কোনো পোস্টের প্রয়োজন হয় না। এই পোস্টটাই আসলে একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ, এবং আপনি জেনে খুশি হবেন যে অত্যন্ত বিশ্বস্ততার সাথে আমি সেই দায়িত্ব পালন করেছিলাম। এখন আপনার এলাকার রাজনৈতিক পরিস্থিতি কি? কারা রাজনীতি করছে এবং তারা আসলে সঠিক রাজনীতি করছে কিনা? আমার এলাকায় আসলে যদি নির্বাচন কেন্দ্রিক চিন্তা করেন, তাহলে কাজী সালিমুল হক সাহেবের কোনো বিকল্প নেই। আসাদুজ্জামানের মৃত্যুর পরে যে মাগুরা উপনির্বাচনের মাধ্যমে উনি আসলেন, উনি রাজনীতিতে অনেক লোক আসলে খুঁজে পাওয়া দুষ্কর, তার ভিতরে আপনি নিঃসন্দেহে বলতে পারেন
যে উনি অত্যন্ত সৎ এবং যোগ্য লোক, ওনার এডুকেশন, উনি সর্বপ্রথম বাংলাদেশে, আপনি আরো শুনে খুশি হবেন, সর্বপ্রথম নিরক্ষণ মুক্ত জেলা ওনার ইকোনো কলম দিয়ে, উনি ফ্রি কলম দিয়ে ওনার যে বিকশিত মাগুরা করে, যে নিরক্ষণ মুক্ত মাগুরা জেলা, 100% স্যানিটেশন প্রোগ্রাম, এটা কাজী সালিমুল হকের বাংলাদেশে প্রথম প্রোগ্রাম। 100% বিদ্যুতায়ন করতে হবে আমার জেলাকে, এটাও কাজী সালিমুল হক সাহেবের প্রথম কর্মসূচি। তার নির্বাচনী এলাকায় 1994 সালে টু ওয়ার্ড কোনো কমিউনিকেশন ছিল না, মাটির রাস্তা ছাড়া কিচ্ছু ছিল না। সেখানে 19টা ইউনিয়নে, আপনি এখন প্যারাডো জিপ নিয়ে ঘুরে বেড়াবেন, 19টা ইউনিয়ন রোড কমিউনিকেশন ওনার অবদান। সেটা কি আওয়ামী লীগের সময়ের অবদান না, নাকি না, উনি এটা বিএনপি সময়ের অবদান এবং ব্যক্তিগত কাজী সালিমুল হক সাহেবের অবদান। এখন এলাকার রাজনীতি কেমন চলছে? আমরা যেটা বলছিলাম যে একটি অভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ একটি পরিচ্ছন্ন রাজনীতি চায়, পরিচ্ছন্ন নেতা চায়, যাদের জন্য ভোট দিয়ে তাদেরকে আবার সংসদ সদস্য নির্বাচিত করবেন, কিংবা এলাকার রাজনীতি করার সুযোগ দিবেন, বা এলাকায় তাদেরকে প্রতিনিধিত্ব করার সুযোগ দিবেন। সেই সুযোগটি কাজে লাগিয়ে কি রাজনৈতিক নেতারা এখন এলাকার জনগণের উপরে প্রভাব ফেলছে, বা নাকি তাদের সহযোগিতায় পাশে এসে দাঁড়াচ্ছে? এখানে মাগুরা, আপনাকে বলি, সংসদীয় আসন 2টা। মাগুরা সদর সবসময় বিএনপির জন্য ছিল, আপনি জানেন। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম মজিদুল হক সাহেব মাগুরা সদরে 79 সালে জিয়াউর রহমানের সময় উনি এমপি নির্বাচিত হন, এবং সেইখান থেকে মাগুরা এবং মাগুরা শ্রীপুর আর মাগুরা সদর নিয়ে যে নির্বাচনী এলাকা মাগুরা 1, ওটা সবসময় বিএনপির ছিল। পরবর্তীতে তো বিগত 15 বছর তো উইদাউট নির্বাচনের অবস্থা আপনারা জানেন, সেইখানে তো আলাদা কথা। এখন ওখানে যে ক্যান্ডিডেট গত লাস্টে 18 সালের নির্বাচনে করেছিলেন, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের জেনারেল ম্যানেজার, তরুণ নেতা, ছাত্র নেতা আলহাজ মনোয়ার হোসেন খান, উনি মাগুরা 1-এ সম্ভাব্য সুইট ক্যান্ডিডেট। সেখানে একটা বিকল্প আছে, আমরা শুনতেছি, আপনি হয়তো জানেন, আমাদের তারেক রহমান সাহেবের ছোট ভাই আরাফাত রহমান কুকু সাহেবের স্ত্রী, উনি, ওনার বাবার বাড়ি কিন্তু মাগুরা 1-এ। সেই ক্ষেত্রে যদি উনি ক্যান্ডিডেট হয়, তাহলে সেটি হবে সবচেয়ে গ্রহণযোগ্য। আর সেকেন্ড মনোয়ার সাহেব নির্বাচন হলে আমরা আশা করি যে নিঃসন্দেহে তিনি পাশ করবেন। আর আমার নির্বাচনী এলাকাটা, বা আমাদের নির্বাচনী এলাকাটা হচ্ছে মাগুরা 2। মাগুরা 2-এ হচ্ছে আপনার 1 লক্ষ প্লাস মাইনরিটি ভোট। এইখানে একটা ভোটের হিসাব আছে, এই মাইনরিটি ভোটটা তাদেরকে অর্থনৈতিকভাবে চাকরি দিয়ে নিম্নবর্ণের হিন্দুকে প্রচন্ডভাবে কাজী সালিমুল হক সাহেব ইস্টাবলিশ করায়। যখন তারা সুযোগ পায়, তারা কাজী সালিমুল হক সাহেবকে ভোট দিয়ে যায়, বিএনপি হলেও। আর এই কারণেই কাজী সালিমুল হক হচ্ছে মাগুরা 2-এ সবচেয়ে জনপ্রিয় ক্যান্ডিডেট। আবার উনি নারিন্দা পীর সাহেবের জামাই হওয়ার কারণে যারা নামাজি মুসলমান বা একটু ধর্মভীরু মুসলমানরা, তারাও নিরঙ্কুশ ভাবে কাজী সালিমুল হক সাহেবকে ভোট দেয়। এবং আমরা 2001-এ দেখেছি, উনি ইতিমধ্যে 3বার এমপি নির্বাচিত হয়েছেন। 1994 সালের উপনির্বাচনে, তারপরে 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং 2001-এর নির্বাচনে। এবং আমরাও আশা করি যে আগামীতে উনি যদি ক্যান্ডিডেট হয়, তা উনি বিপুল ভোটে ওখান থেকে জয়লাভ করবেন। সেখানে আরো বিকল্প একজন ক্যান্ডিডেট আছে, আপনারা জানেন, বাবু নিতা রায় চৌধুরী। কিন্তু নিতা রায় চৌধুরীর সাথে জনগণের সম্পৃক্ততা নাই। উনি হাইকোর্টের উকিল, উনি ঢাকা কেন্দ্রিক থাকেন দলের, উনিও ভালো একজন মুখপাত্র, আমি বলবো না, তবে উনি এলাকার জনগণের সাথে। এটা আসলে আপনার জেলার একান্তই ভিতরের খবর, কিন্তু আমি বলছি যে ওভারঅল আপনি আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে, আপনি জাতীয় নেতা যত বড় নেতাই হন, ইতিপূর্বে আমি আপনার একটা মজার কথা বলি, যখন ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার 96 সালে 3টি আসনে ফেল করলো, বেগম খালেদা জিয়া বলেছিল জননেতা, জনগণ যার পিছনে নাই সে কোনো নেতা না। তা আপনাকে 3 আসনে নমিনেশন দিচ্ছে, আপনি ফেল করেছেন, আপনি পার্টির মহাসচিবের থেকেই তারে বাদ দিয়ে দিল। এর কিছুদিন পরে ভদ্রলোক স্ট্রোক করে মারা গেল। তা আমাদের সংসদীয় আসনের জনগণ রাজনীতিতে জাতীয় নেতা বলে কিছু নেই। আপনি যদি এমপি না হতে পারেন, আপনার কোনো দাম নাই। আপনাকে মূল্যায়নটা করবে জনগণ ভোটের মাধ্যমে। আপনি বড় নেতা, আপনি জানেন, আমাদের নজরুল ইসলাম খান সাহেব এমপি হতে পারেন নাই, আমাদের রিজভী সাহেব আজ পর্যন্ত এমপি হতে পারেন নাই। এমপিটা হচ্ছে মেন। যেহেতু আমার স্যারের উনি শিল্পপতি ছিলেন, ব্যবসায়ী ছিলেন, সময় দিতে পারতেন না মাগুরার রাজনীতিতে, উনি আমাকে পাশে রেখে আমি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। সেই ক্ষেত্রে কাজী সালিমুল হক সাহেব নির্বাচন করলে অবশ্যই আমি এলাকায় যাব এবং আমি ওনাকে সহযোগিতা করার জন্য যা করার সবই করব। একবারে শেষ বিষয় অনুষ্ঠানের, আপনার এলাকার রাজনীতি নিয়ে আপনি বলছিলেন, কোনো অবজারভেশন আছে কিনা আপনার এলাকার রাজনীতি নিয়ে? আমাদের এলাকায় অনেকেই যা চায়, আমি মনে করি সেটা দুঃস্বপ্ন। আসলে যোগ্যতার বাইরে চাওয়ার কোনো সুযোগ নেই। একটা এমপি যদি যোগ্যতার বাইরেই হয় আর আপা বলে দিলি হয়, তাহলে তো সেই লীগ মার্কা নির্বাচন হয়ে গেল, এটা আমরা আশা করি না। তাহলে সেক্ষেত্রে কোনো ব্যক্তি পর্যায়ে কারো নাম আপনি বলতে চান কিনা, যারা এই ধরনের কর্মকাণ্ডে, মানে বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করছে, এরকম কোনো? হ্যাঁ, বিএনপির রাজনীতিতে প্রশ্নবিদ্ধ করছে, যদি কেউ বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করে,
বা এটা করে। তবে আমি এতটুকু 100% বিশ্বাস করি কাজী সালিমুল হক সাহেবের নিয়ন্ত্রণে থেকে এটা কারো পক্ষে সম্ভব না, উনি এটাকে প্রশ্রয় তাহলে আপনি দিবেন না। বলছেন যে বাংলাদেশের সুতরাং জাতীয় নির্বাচন হলে আপনি দেশের রাজনীতিতে আমি আবার যাবেন ফিরে এবং যাব। পাশাপাশি আপনি একজন প্রবাসীও থাকবেন। হ্যাঁ, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা ভালো থাকবেন এবং বাংলা ওয়ারের সাথেই থাকবেন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নেব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।